প্রকৃতির এই বিভৎস রূপ দেখে তারা বিস্মিত, ভীত। বাতাসের শোষ তীব্র হুঙ্কারে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। মোংলা সমুদ্র বন্দর। কক্সবাজারে মহাবিপদ সংকেত জানালো আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়। সমুদ্রের জল আজ অবদ্ধ, অস্থির। তেড়েফুঁড়ে আশ্রে পড়ছে স্বচ্ছ বালুময় সমুদ্র তটে। সমুদ্র তীরবর্তী নারকেল গাছগুলো বাতাসের দাপটের সঙ্গে টিকে থাকার সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। একে একে যাচ্ছে গাছের দেহ। মাটি ফুঁড়ে উল্টে পড়বে বুঝি দৈত্যকার এক একটি গাছ। শহুরে জনপদে শক্তিশালী বাতাসে সব কেমন এলোমেলো রূপ ধারণ করেছে। কর্মব্যস্ত মানুষগুলো কাজকর্ম ফেলে নিজ নিজ বাড়ি ছুটছে। আর বাড়িতে অবস্থানরত মানুষগুলো আতঙ্কিত প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে। হ্যাঁ, গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জানিয়েছিল, তাই বলে এত ভয়াবহ ঝড় আসতে চলেছে বুঝতে পারেনি কেউ। উক্তি ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ঘরে বসে। উক্তি অনবরত স্মরণ করে চলেছে মহান আল্লাহকে। মারুফকে একটু ফোন করা হয়েছে, সে শীঘ্রই বাড়ি ফিরছে। ওদিকে মুইজকে কল করেও পাওয়া যাচ্ছে না, কল ধরছে না সে, কিংবা নেটওয়ার্কের প্রবলেম। উক্তি এতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। বারবার রবকে ডেকে চলেছে, ভয় হচ্ছে, কুচিন্তা হানা দিচ্ছে মনে। বাতাসের পৈশাচিক নির্যাতনে তাদের বাড়ির টিন শেড গাহিম করার শব্দ সৃষ্টি হচ্ছে। সিনেমার সেই গাছ ছমছমে পরিবেশের মতো রূপ ধারণ করেছে আশপাশ। বাতাস ধীরে ধীরে বেড়েই চলেছে। এবার বাতাসের সঙ্গী রূপে উপস্থিত হলো বৃষ্টি। অদম্য বাতাস ও বৃষ্টির মেলাবন্ধনে অত্যাচারী তুফান উঠল ধরণীর বুকে। উক্তি মাঝের ঘরটিতে শাশুড়ি মা বড়জার সঙ্গে বসে মনে মনে পড়ে চলেছে, হে আল্লাহ, আমাদের আশেপাশের জনবসতির বাহিরে বৃষ্টি দাও, তোমাদের উপর নয়। চলুন বন্ধুগণ, আজ এই বৃষ্টি স্নাত লগনে জেনে নি বৃষ্টির সময় 6টি সুন্নাত। বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম সত্তাবাতাফিক। হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি দাও। বুখারী 691। অতি বৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা। আল্লাহুম আলিয়ানা ওয়ালা আলায়াত। হে আল্লাহ, আমাদের আশেপাশে জনবসতির বাহিরে বৃষ্টি দাও, আমাদের উপর নয়। বুখারী 933। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা। উম্মুল মুমিনের আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে এটি আল্লাহর আযাব কিনা। সহিহ মুসলিম 1957। বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। সহিহ মুসলিম 1957। বৃষ্টিবাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, যে বলে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের শক্তির প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী স্থাপনকারী। সহিহ মুসলিম 846। বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহিহ মুসলিম 1956। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া প্রত্যাখ্যান হয় না, কিংবা কম প্রত্যাখ্যান হয়। 1 আজানের সময়, 2 বৃষ্টির সময়। উক্তি দোয়া দরুদ পড়ে চলেছে। ভীত মনে স্বামীর সুস্থতা কামনা করছে। ওদিকে মুন্নি, সে তো নিজ ঘরে কোনো গোপন কর্মে লিপ্ত। হাতে অল্প দামি বাটন ফোন নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে সে, কানে ঠেকানো সে ফোন, কারোর সঙ্গে ফুসুর ফুসুর আলাপে ব্যস্ত। এসব ঝড় বৃষ্টিতে মন দেওয়ার মতো সময় নেই তার। বৃষ্টি হচ্ছে, এ আর তেমন কি, আগে কখনো কি বৃষ্টি হয়নি? যত সব। ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড জনজীবন। আকস্মিক ঘটে গেল এক অভাবনীয় অঘটন। অস্ফুট অবসরে চিৎকার করে উঠল উক্তি। চারিদিকে ঘনিয়ে এসেছে ভুতুড়ে শিহরণ, জাগানিয়া আধার। ঝড় বৃষ্টির নির্মম পাশবিকতায় পরিবেশ তখন বড্ড অশান্ত। বাতাসের তীব্র চোখ রাঙানির তোপে পথ প্রান্তর ক্ষতিগ্রস্ত। তুমুল বেগে বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, যা আছে সব ছুটছে নিজ নিজ বাড়ির দিকে। ফাঁকাই হলদে ডিজাইন আঁকা রিকশাটিও ছুটে চলেছে গ্যারেজের উদ্দেশ্যে। সেখানে মালিককে রিকশা বুঝিয়ে দিয়ে চালক ছুটবে তার নিজ আবাসের উদ্দেশ্যে। এই আতঙ্কে ডুবন্ত আবহাওয়ায় কম্পিত দেহে রিকশাওয়ালা এগিয়ে যাচ্ছিল। আকস্মিক শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর, এই খালি দাঁড়াও দাঁড়াও। কাপা কাপা দেহে রিকশা থামিয়ে ফেললো রিকশাওয়ালা। পরনে তার ভেজা শার্ট, প্যান্ট, গলায় ঝুলছে গামছা। বৃষ্টির জলে সিক্ত মুখশ্রী। ডাক দিয়ে থামানো সেই পথচারী লোকটি দ্রুত পায়ে ছুটে এলো, উঠে বসলো রিকশায়। দেহের নিম্নভাগ নীলাভ পলিথিনে মুড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, জলদি চলো, মধ্য বাড্ডা। বাড্ডা এখান থেকে বেশ দূর। এই ঝড় পরিবেশে অতদূর যাওয়া ঠিক সমীচীন মনে হলো না, বিপজ্জনক। তাই তো রিকশাওয়ালা বৃষ্টি ভেজা শরীরে নম্রস্বরে বলে উঠল,
ভাই বাড্ডা মেলা দূর, অত দূর অহন যামু না। চাবা না মানে কি? আমি কি বিনে পয়সা যাচ্ছি? ভাড়া দেবো, চলো চলো। অসন্তুষ্ট হয়ে উঠল আগন্তুক। বৃষ্টির বড় বড় ফোঁটায় পোশাক সেই কখন ভিজে জবজবে হয়ে গেছে, চুল ছিঁয়ে পড়ছে পানি, কণ্ঠনালী ঠান্ডায় কাঁপছে, দেহের লোমকূপ সব দাঁড়িয়ে অধিক শীতলতায়। মুইজ গলায় জড়িয়ে রাখা লালচে ভেজা গামছায় মুখমণ্ডল মুছে বলল, ভাই একটু বোঝার চেষ্টা করেন, আবহাওয়া ভালা না, মোর গ্যারেজ যাইতে হইব, রিক্সা জমা দিয়া বাড়ি যামু, বাড়ির লোকে অপেক্ষা করতাছে, বাড্ডা হেনতে মেলা দূর, মোর লস হইয়া যাইব। শালা 2 পয়সার ফকির নিয়ে আমায় ভাব দেখাচ্ছিস? কথা না বেরিয়ে চল, কুইক। এমন নোংরা বিশ্রী গালিতে মুইজ হাসানের অভ্যন্তরীণ বেপরোয়া সত্তা ক্ষিপ্ত হয়ে উঠল। ভেতরকার সিংহ ভয়ালু হুঙ্কার ছেড়ে খাঁচা ভেঙে চুরে বেরিয়ে আসতে চাইল যেন। চট করে চক্ষু বুজে নিল সে। আল্লাহ, আল্লাহকে স্মরণ করে আস্তে ধীরে শান্ত হলো। মেজাজ খারাপ করা যাবে না, যে কোনো মূল্যেই তাকে শান্ত থাকতে হবে। আগে সে অবস্থা এবং পরিস্থিতি কোনোটাই আর নেই, বদলেছে সব। তাকেও পরিস্থিতি বিবেচনায় বদলাতে হবে, নইলে ঘরে দুমুঠো খাওয়ান জুটবে কেমনে। মুইজ কথা না পারিয়ে প্লান মুখে চুপটি করে ভেজা শরীরে দখল করলো চালকের স্থান। চলতে আরম্ভ করলো রিক্সা। বিক্ষুব্ধ বায়ুপ্রবাহ এড়িয়ে চলছে সে। বাতাসের মারমুখো ঝাপটা বৃষ্টির দাবড়ে ঘন ঘন পীড়া হচ্ছিল শরীরে। তবুও 2 পয়সা হালালভাবে উপার্জনের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে চলেছে। দারিদ্রতার কাছে হার না মানা এই নিম্নবিত্ত মানুষটি। পথঘাট ততক্ষণে পুরো ভিজে চুপচুপে, ধুলোবালি ধুয়ে মুছে সাপ। সবুজাব রঙে রেঙেছে বৃক্ষরাজি, চকচক করছে তাদের পাতাগুলো। বৃষ্টির বৃহৎ ফোঁটাগুলো অবিরাম জমিনের বুকে আশ্রে পড়ছে। শস্য বাতাস যেন নির্দয়তার সহিত সব উড়িয়ে নিতে প্রস্তুত। জনমানব শূন্য সে আধারিয়া পট্টি। বাড্ডায় নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে থেমেছে রিক্সা। অভদ্র লোকটি দ্রুত রিক্সা হতে নেমে এলো। ভেজা শরীরে পকেট হাতে বের করলো টাকা। অর্ধভেজা টাকা হাতে গুনে গুনে ওর ভাড়ার টাকাটা বের করলো। মুইজ অধীর আগ্রহে দাঁড়িয়ে, থরথরিয়ে কাঁপছে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, যন্ত্রণা হচ্ছে মাথায়, বুঝে আসছে নাসিকাপাত। লোকটি কেমন অহংকার দেখিয়ে ওর হাতে এক প্রকার টাকাটা ছুড়ে দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। মুইজ টাকায় চোখ বুলি অত্যন্ত নিরাশ। এই অদমনীয় তাণ্ডবের লীলা খেলায় লোকটি স্বাভাবিকের চেয়েও কিছুটা কম টাকা ভাড়া দিয়েছে। মুইজ তৎক্ষণাৎ পিছু ডাকতে হাত বাড়ালো। ততক্ষণে লোকটি দৃষ্টিসীমার বাহিরে, বাড়ির ভেতরে চলে গেছে। মুইজ হাতে থাকা টাকাটার দিকে তাকিয়ে হাসলো। কষ্ট সহিষ্ণু সে হাসটি। মধ্যাহ্ন হতে বিরামহীন ক্রোধমুক্ত আচরণ করে চলেছে প্রকৃতি। সময় গড়িয়ে এখন রাত 8টা। এবারই 4 দেয়ালের মধ্যকার পরিবেশও আজ অশান্ত, অস্থির। চতুর্দশী ও একাদশী 2 বোন তাদের ঘরে ভয়ে কাঁপছে। একে অপরের হাতটি চাপড়ে ধরে বসে তারা। বাইরে দানবীয় বৃষ্টি বাতাসের হিসহিসানি, আর ভেতরে মা বাবার তুমুল ঝগড়া। চতুর্দশী কেয়া ছোট বোন খেয়ার কপালে আলতো করে চুমু খেলো। অশ্রু মাখা চোখের ইশারায় ভয় পেতে মানা করলো। এতে ফুফিয়ে কেঁদে উঠল খেয়া। বোনের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। ভয়ে কাঁপছে মেয়েটা। কেয়া স্নেহের সহিত বোনকে আগলে নিল। ক্রমশ ভয়ে তাকেও যে কবজা করে নিচ্ছে। কি করবে সে? কোথায় এই অসহনীয় তাণ্ডবের সমাপ্তি? কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার খাইয়া আমার থালেই পিছা মারস। ময়না চুলের মুঠি বা হাতে নির্দয়ভাবে আঁকড়ে ধরে ডান হাতে জোরালো চড় মেরে বসলো স্বামী কামাল। ময়না এতে বিন্দুমাত্র দমে গেল না। পাষণ্ড স্বামীর মুখে একদলা থুতু ছুঁড়ে ঘৃণিত কণ্ঠে বলল, হ মাদারি, তোর মতো শুয়োর থালায় মুই হাসাই পিছা মারি। কত বড় কইলজা তোর! মোর ভাইরে খুন করতে চাস? চাইছি, আলবাত চাইছি, তাই আফসোস কই মাছের প্রাণ তোর বাইটার মরলই না। রাখে আল্লাহ মারে কে? তোর মতো জানোয়ার অসম্ভব। এক ঝটকায় চুলের মুঠি মুক্ত করে 2 কদম পিছে সরে গেল ময়না। ঘৃণা মাখা চোখ দুটো স্বামীর দিকে স্থির। কামাল নিজের শুষ্ক চুলে আলতো হাত বুলিয়ে নোংরা হাসলো, বলল, তোর ভাই আমারে মারছিল, কিছু বলি নাই রে ময়না, কিচ্ছু বলি নাই। তোর গায়ে হাত তুলছিলাম বইলা তুই অশান্তি কইরা বাড়ি গিয়া উঠলি। ভাইয়ের দ্বারে মরা কান্দন কাইন্দা বিচার দিলি। এরপর রাইতের অন্ধকারে তোর ভাই আমারে কুত্তা পিটান পিটাইছিল, ছাল ছামড়া উড়াইয়া ফেলাইছিল। ওরে আমি এমনি এমনি ছাইরা দিতাম? কখনো না। তুই অন্যায় করছস, এই লাইগাও মারছে, এম্বালে মারে নাই। না, আমারও দেখতে পারে না, শত্রু ভাবে, এর লেগে তো সুযোগ পাইয়া শোধ তুলছে। বেশ করছে, মোর ভাই বেশ করছে। তোর মতো জানোয়ারের এইয়াই প্রাপ্য। কাটকাট কণ্ঠে বলল ময়না। এতেই খেপে গেল কামাল। তেড়ে এসে ওর গলাটা শক্তপোক্ত 2 হাতে চেপে ধরল। কাশি উঠে গেল ময়নার, ছটফটিয়ে উঠল, গোঙাচ্ছে অস্ফুট স্বরে। 2 হাতে এলোমেলো আঘাত করছে স্বামীকে, নিজেকে মুক্ত করতে চাইছে। চোখে পানি, গাল বেয়ে নামছে পানি। তবুও মায়াদয়া দেখাতে নারাজ কামাল। আজ একে মেরেই ফেলবে। কত বড় সাহস! তার খেয়ে তারপরে তার পাতেই থু, ছাড়বে না একে।
গোড়া থেকে পুরো উপড়ে ফেলবে। কামালের দানবীয় শক্তির কাছে ময়না যেন চুনোপুটি, তার হার মানতে বাধ্য। তাই তো ধীরে ধীরে চোখের সামনে অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। এই বুঝি সব শেষ, মেয়ে দুটো চিরতরে মাতৃহারা হবে। আকস্মিক এক ভয়ানক আঘাত, চকিতে সব স্থির হয়ে গেল। বাইরের প্রধ্বংসী অবস্থা ভেতরে প্রভাব ফেলতে ব্যর্থ। গোল গোল বড় চোখে তাকিয়ে ময়না, চোখের পলকে মেঝেতে লুটিয়ে পড়ল দেহটি। একই অনর্থ ঘটে গেল। সময়কাল আজ থেকে 15 বছর আগে। সপ্তদশী কিশোরী ময়না, আল্লাহ প্রদত্ত অপূর্ব সৌন্দর্য নিয়ে জন্মেছে সে। কৃষ্ণবর্ণ হয়েও বেশ রূপসী, চেহারায় এক পরম মমতা, মায়া লুকিয়ে। এই মায়াবী মুখখানের জন্য পথে ঘাটে চলতে তাকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়, কেননা গরিবের সামান্যতম সৌন্দর্য থাকতে নেই, এ যেন পাপ। নিম্নবিত্ত পরিবারের সদস্য হওয়ায় তারা ঢাকার এক ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তখন বাবা মানুষটি। স্থানীয় এক গার্লস কলেজে পড়তো ময়না। আসা যাওয়ার পথে সে পাড়ার কামালের দৃষ্টি আকর্ষিত হয় ওর ওপর। লোলুপ দৃষ্টি। মধ্যবিত্ত পরিবারের সন্তান কামাল। তার চারিত্রিক বৈশিষ্ট্য বড়ই খারাপ। মেয়ে দেখলেই জিভ লকলক করে ওঠে। কৃষ্ণবর্ণ ময়নাকে দেখো, তার নোংরা জিভটা লকলক করে উঠল। পিছু নেওয়া শুরু করলো সে। বিরক্ত করত রোজ আসা যাওয়ার পথে। ভীত ময়না ভয় পেত, আতঙ্কিত চোখে মিনতি করত। কাজ হতো না তাতে। কামাল ঠিক ইপটিজিং করে যেত। একদিন বাবা বাড়ি ফেরার পথে বিষয়টা দেখে নিলেন। মেয়েকে বাহাতে বুকে আগলে নিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন উনি। তর্জনী তাক করে কামালকে শাসিয়ে গেলেন, ওনার মেয়েকে যেন আর বিরক্ত না করে। এই সামান্য প্রতিবাদ সহ্য হলো না কামালের। তার শিরা উপসরে আগুন জ্বলে উঠল। দাঁত কিরমির করে দেখে নিল বাবা ও মেয়ের প্রস্থান। সেদিনের পর থেকে কামাল পিছু নিয়ে বন্ধ করলো। স্বস্তি পেল ময়না। যাক, আপদ অবশেষে ঘাট থেকে নেমেছে। তবে সেদিন বোঝেনি অবুঝ সপ্তদশী কিশোরী, আজ বোঝে সে সবটাই ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। তাই তো সপ্তাহ তিনেক বাদে হঠাৎ এক দুপুরে কলেজ থেকে ফেরার পথে অপহৃত হলো ময়না। শান্ত নীরব রাস্তা ধরে একাকী বাড়ি ফিরছিল ময়না। আকস্মিক বাম পাশে এসে ব্রেক কষলো সাদা রংচটা এক প্রাইভেট কার। ময়না কিছু বুঝে ওঠার আগেই ওকে বেহুশ করে গাড়িতে তুলে নিল মুখোশধারী লোকেরা। ঘণ্টাখানেকের মধ্যে টনক লড়ল ময়নার পরিবারের। হইচই পড়ে গেল। বাবা বছর 14 মইজ এবং 20 বছর বয়সী মারুফ মিলে ওকে খুঁজতে বের হলো। সন্ধ্যা নাগাদ সঙ্গ দিল 14 বছরের চয়ন এবং তার বাবা। রাতভর খোঁজা হলো ময়নাকে। মোমেনা বেগম কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে সামলাতে ব্যস্ত প্রতিবেশীরা। গোটা রাত আতঙ্কে ভয়ে দিশেহারা হয়ে অতিক্রান্ত হলো। মইজ মারুফ দুই ভাই ভয়ে জর্জরিত। কুচিন্তা বারবার হানা দিচ্ছে মনে। কিশোর মইজ আল্লাহর সাহায্য প্রার্থনা করে চলেছে। রাত পেরিয়ে নতুন দিন এলো। হলো দুপুর। ঠিক দুপুর 3টে নাগাদে যাবৎকালের সবচেয়ে বড় চমকটা এসে হাজির হলো বাড়ির দোরগোড়ায়। নবদম্পতি ময়না এবং কামাল। হাসি মুখে দোয়া চাইছে কামাল। অশ্রুমাখা চোখ লুকাতে অবনত মস্তকে পাশেই দাঁড়িয়ে ময়না। মোমেনা বেগম এক চিৎকার করে চেতনা হারালেন। বাবা মানুষটি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে মেয়ের অবয়বে। অশ্রু টলমল করছে চোখ দুটো। সেদিনের সেই গোপন সত্যি আজও এ প্রকৃতির বুকে লুকায়িত। কেউ জানে না সেদিনের নোংরা জঘন্য সত্যটুকু। দুনিয়ায় নজরে স্বেচ্ছায় গতরের জ্বালা মেটাতে কামাল পত্নী হয়েছে ময়না। তবে আল্লাহ জানেন, জানেন সেই ঘটনাস্থলে উপস্থিত পশুগুলো এবং ওই জানোয়ার কামাল। বিভৎস শ্লীলতাহানির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল ময়না। ওকে তুলে নিয়ে কামাল ও কামালের সঙ্গীরা যে পশুবৎ আচরণ করেছে তা অভাবনীয় ছিল। সেদিন সেই রাতে বারংবার নরম কোমল দেহের অলিগলি মেপেছে একাধিক নোংরা পুরুষালী হাত। বুকের ধারে পোশাক খুবলে ছিঁড়েছে কুকুরগুলো। দৃশ্যমান হয়ে ওঠা অভ্যন্তরীণ ক্ষুদ্র পোশাকে চোখে আটকাতে জিভে জল এসেছে ওগুলোর। দেহের বিভিন্ন অংশে দাঁতের ভয়ঙ্কর চাপ এঁকেছে কামাল। সম্ভ্রম বাঁচাতে বাঁধ ভাঙা চিৎকার করে কেঁদেছে ময়না। আকুতি মিনতি করেও মন গলাতে পারেনি। রাতভর ওর আকুতি উপভোগ করেছে কামাল। নানাভাবে নোংরামি করেছে, তবে চূড়ান্ত সর্বনাশ ঘটায়নি। ভোরের দিকে কি থেকে কি মনে হলো কে জানে। বিয়ের ইচ্ছে জাগলো মনে। বিয়ের প্রস্তাব শুনে হতবিহ্বল হয়ে গেল ময়না। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো। সে প্রতিবাদের ফলাফল ছিল অতি ভয়ানক। ওর অর্ধনগ্ন শরীরটা উন্মোচিত হলো অতগুলো মানুষরূপী উগ্র পশুর সামনে। তাদের বিশ্রী হাসি, আত্মা কাঁপানো চাহনিতে হাউমাউ করে কাঁদল ময়না। হাত পা মোটা রশি দিয়ে বাঁধা। সাহায্যের জন্য কোথাও কেউ নেই। চরম অসহায় পর্যায়ে ময়না কাঁদতে কাঁদতে উচ্চস্বরে ডাকলো রবকে। শেষ সম্বলটুকু রক্ষা করতে অবশেষে হার মানল পশুর বিধ্বংসী পাশবিকতায়। সকাল সকাল বিবাহ নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো ময়না কামাল। এক জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা এভাবেই অকালে মৃত্যুবরণ করলো। বিয়ে হয়ে গেল। এরপর নাটকীয়ভাবে শ্বশুরবাড়ি বউ নিয়ে উপস্থিত হলো কামাল। বাবা বড় কষ্ট পেলেন। ওদের নীরবে সসম্মানে বাড়ি থেকে বের করে দেয়া হলো। ময়নার ভয়ার্ত অতীত কেউই জানলো না। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। মা ও দুই ভাই লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। বাবা তখনও রাগ কিংবা অভিমানে মুখ ফিরিয়ে। ময়না চতুরতার সহিত নিজের পীড়াদায়ক জীবন লুকিয়ে রাখে। সকলের চোখে সে এক সুখী মানবী।
স্বামী সোহাগে আদরেনি। মাস কয়েক বাদেই শোনা গেল সুখবর, মা হতে চলেছে ময়না। স্বামী দ্বারা নিত্যবৈধ ধর্ষণের শিকার হয়ে আজ সন্তান সম্ভবা সে। গোটা পরিবার যেখানে খুশিতে ভরে উঠল, ময়না সেখানে গোপনে মুখ লুকিয়ে কাঁদে। এই শয়তানের অংশস্বরূপ তুই দুনিয়ায় কেন এলি, এ কষ্টে কাঁদে ময়না। আদরের বড় মেয়ে মা হতে চলেছে। বাবা আর অভিমান ধরে রাখতে পারলেন না, ছুটে এলেন কয়েক কেজি মিষ্টি, মেয়ের পছন্দের অধিকাংশ খাবার নিয়ে। সামর্থ্যের মধ্যে নিজের সেরাটা হাজির করলেন বাবা। ময়না সেদিন বাবাকে আলিঙ্গন করে হাউমাউ করে কেঁদেছিল। বাবা আদর করে কাছে টেনে নিলেন। পাগলি মেয়ে ওনার, বাবার ভালোবাসা ফিরে পেয়ে এভাবে কেউ কাঁদে? বছর ঘুরতে না ঘুরতে ময়নার কোল আলো করে এলো প্রথম সন্তান কেয়া। প্রথম সন্তান হিসেবে কন্যা পেয়ে চরম নাখুশ কামাল। সকলের সামনে খুশি প্রকাশ করে স্ত্রীর কপালে চুমু এঁকে দিল। আর রাতের আধারে প্রসূতি স্ত্রীকে একাধিক চর মারল সে রাতে কেন যেন আর বাঁচার জন্য আকুতি করল না ময়না, নীরবে সব সয়ে নিল। সেই শুরু। সময়ের পরিক্রমায় দুর্বল ভীতু ময়না নতুন করে গড়ে উঠতে লাগলো। আজ আর ভীতু নয় সে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাহসী নারী। স্বামী কাপুরুষটার জন্য ইন্টারে পড়ালেখা করা সম্ভব হয়ে ওঠেনি। 2 সন্তানের মাসে ধীরে ধীরে উপলব্ধি হলো, অর্থ উপার্জনের স্পৃহা জন্ম নিল মনে। নিজেরও সন্তানদের খরচাপাতি নিজেই বহন করতে ইচ্ছুক সে। কিন্তু করবেটা কি? সামান্য ইন্টার পাস করে কোনো চাকরি মিলবে? চাকরির বাজার যে বেশ গরম, জটিল। অবশেষে অনেক ভাবনা শেষে এক উপায় মিলল। প্রতিবেশী এক ভাই বুদ্ধি দিলেন, সে বুদ্ধি মোতাবেক গার্মেন্টস সেক্টরে কাজের চেষ্টা করতে লাগলো ময়না। নতুন হিসেবে সে যাত্রা মোটেও সহজ ছিল না। স্বামীর ব্যঙ্গাত্মক হাসি কত যে সহ্য করতে হয়েছে, তবুও হার মানেনি সে। সৎভাবে চেষ্টা চালিয়ে গেছে। পুরো 7 মাসের চেষ্টা বাদে অবশেষে সফলতা ধরা দিল। আলহামদুলিল্লাহ, এক গার্মেন্টসের চাকরি হলো ময়নার। নিচু পোস্ট, বেতন কম, তবুও 2 পয়সা হাতে আসবে তো, যার উপর সম্পূর্ণ মালিকানা হবে নিজের। ছোট মেয়ে দুটোকে শাশুড়ি মায়ের কাছে রেখে কাজে যেত ময়না। শাশুড়ি মা চলনসই স্বভাবের, ভালো মন্দের মিশেল তৈরি। ও চাকরিতে আপত্তি ছিল ওনার, আবার টাকার লোভটাও রয়েছে, তাই তো ঘোর আপত্তি জানালেন না। বরং ওর অনুপস্থিতিতে ছোট ছোট মেয়ে দুটোর আগলে রাখার দায়িত্ব নিলেন। এতে সুবিধা হলো ময়নার, নিশ্চিন্তে কাজে যেত সে। বছর 2 ওভাবেই কাটলো। অভিজ্ঞতা বাড়লো কর্মদক্ষতা। পদোন্নতি পেয়ে অন্য শাখায় ট্রান্সফার হলো তার। সেখানে অপেক্ষা করছিল আরেক যন্ত্রণা। সেই শাখায় যে তার জীবনের অন্যতম বড় সর্বনাশ কর্মরত কামাল, সেও ওখানে কাজ করে। ময়নার চেয়ে সিনিয়র পোস্টে। ব্যাস, শুরু হলো আরেক দফা যন্ত্রণা। প্রতিনিয়ত উঠতে বসতে কর্মক্ষেত্র কামাল নামক যন্ত্রণা পোহাতে হতো ময়নার। ঘরেও বাইরে একদণ্ড শান্তি নেই। জীবনটা জাহান্নামের ক্ষুদ্র এক নমুনা ঠেকছিল। এভাবে এগিয়ে গেল সময়। বোনের অতীতের করুণ পরিণতি সম্পর্কে জানে না মরিচ, তবুও সেই কিশোর বয়স থেকে কামালকে করে ঘৃণা। 2 চোখে দেখতে পারে না। তাদের মধ্যকার সম্পর্ক এক প্রকার সাপে নেইল। এই তো কয়েক মাস পূর্বের কথা। ঝগড়াঝাটির এক পর্যায়ে কামাল আঘাত করে বসলো ময়নাকে। রাতের আধারে চূড়ান্ত অশান্তি করে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো ময়না। হাজির হলো বাপের বাড়ি। অত রাতে ওকে দেখে ঘাবড়ে গেল মরিচ ও পরিবারের সদস্যরা। বোনের অবস্থা দেখে বুঝতে অসুবিধা হলো না কি হয়েছে। বড় আপার বর্তমান পরিস্থিতি যে বেশ ভালো করে জানা। ময়না চুলগুলো এলোমেলো হয়ে খোপা হতে বেরিয়ে এসেছে। ডান চোখের কিনারে কালশিটে দাগ জায়গা করে নিয়েছে। দুগালে বড় বড় আঙ্গুলের ছাপ, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল কোনো ব্যক্তির নির্দয় নির্মম অমানবোচিত আচরণের শিকার হয়েছেন আপা। কিন্তু কার, বুঝতে বাকি নেই। আপা ঠিক আছোস? উদ্বিগ্ন মিহিসারের শুধালো মরিচ। হালকা কৃত্রিম হাসি অধরে ঝুলিয়ে মাথা নাড়ালেন ময়না। তবে এ হাসিতে মন গলল না মরিচ হাসানের। দাঁতে দাঁত পিষে শুধালো সে, তার বাচ্চাটা কই? ময়নাকে কিছু বলতে হলো না। রাতের আধারে সেদিন বেরিয়ে গিয়েছিল মরিচ। বন্ধু চয়নকে সাথে নিয়ে এক মদের আখড়ায় খুঁজে পেল মাতাল কামালকে। ব্যাস, বেধড়ক মেরে রক্তাক্ত করে ছাড়ল মরিচ। নিজেও হাতে হালকা ব্যথা পেল। তর্জনী তাক করে ইচ্ছে মতো শাসিয়ে গেল। কামাল অর্ধ অচেতন অবস্থায় মার খেল শুধু। তেমন কিছু করতে ব্যর্থ হলো। সেদিনের ক্ষোভ মনে রয়ে গিয়েছিল। এছাড়াও আরেকটা কারণ নতুন করে সৃষ্টি হলো। সেটি হলো একটি আকাঙ্ক্ষী ডিল হাসিল করা। মরিচের অফিস এবং কামাল বর্তমানে যেখানে কর্মরত, সে 2 পক্ষই একটি ডিল হাসিল করতে চাইছে। স্বাভাবিকভাবেই তাদের প্রতিষ্ঠান এই নিয়ে হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। এ নিয়েও ক্রোধ জন্মালো কামালের মনে। পুরনো শত্রুতার জের ধরে নতুন এই সামান্য কারণে কষল এক নির্মম পরিকল্পনা। ফলস্বরূপ সে রাতে এক চেলা এসে বলল, ভাই, এটাই এক ফকফকা সুযোগ, ময়লা সাফ করে দিই। যুবকের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা, তা অবলোকন করে কুটিল হাস্য আবা ফুটে উঠল কামাল নামক মানুষটির ঠোঁটের কোণে। সিগারেট লম্বা শুকটান দিয়ে হালকা মাথা নাড়ল সে, অর্থাৎ ইতিবাচক সাড়া। যুবকটি আশানুরূপ ইতিবাচক সাড়া পেয়ে দানবীয় হেসে উঠল। নিঃশব্দ সে হাসিতে যুক্ত হলো ওই কামাল দা নরপশুটিও।
অফিসিয়াল কাজে রাজশাহী গিয়েছে মুইজ। এটাই মক্ষম সুযোগ তাকে পাকড়াও করার, নতুন এক জায়গায় প্রাণে মেরে দেওয়ার। তাই তো ওই বিশেষ দিনটা বেছে নিল কামাল বাহিনী। কুচক্রীদের ষড়যন্ত্রের শিকার হয়ে আকাঙ্ক্ষিত ডিলটা হাতছাড়া হয়ে গিয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ফোনে বেশ করে ঝেড়েছেন, অপমানজনক কথাবার্তায় ওকে হেয় করেছেন। এতে মুইজ বেশ হতাশ, দুঃখ ভারাক্রান্ত। সন্ধ্যা পূর্ববর্তী মুহূর্তে একাকী আনমনে হোটেলের দিকে হাঁটছিল মুইজ। আকস্মিক আক্রমণ, কিছু বুঝে ওঠার পূর্বেই আরম্ভ হলো মারপিট। যে মারপিট মুইজ হাসানের জীবনে বয়ে আনলো এক অসমুদ্র দুঃখ, দৈন্যদশা। এরপরের ঘটনা কারোর অজানা নয়। পঙ্গু হয়ে শয্যাশয়ী হয়ে পড়ল মুইজ। দিবারাত্রি সেবা শুশ্রূষা করে গেল স্ত্রী, কখনো বা জন্মদাত্রী মা। বিপদের দিনে বেশ করে লোক চেনা গেল, বোঝা গেল কে আপন আর কে পর। বন্ধুচয়ন যথাসম্ভব অবদান রেখেছে, খোঁজখবর নিয়েছে, সাধ্যের মতে সহায়তা করেছে। আর নিজের ঘরের লোকেরা কিচ্ছু বুঝতে আর চিনতে বাকি নেই। সমস্ত বোঝাপড়ার সমাপ্তি ঘনিয়ে এসেছে। তবে বাইরের অক্লান্ত উম্মতায় প্রকৃতি বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আকাশ ভেঙে পড়ছে যেন বড় বড় বজ্রপাত। চট করে আলোক রশিতে আলোকিত হয়ে উঠছে রাতের বসুধা। অতঃপর সেই ভয়াল আধার। আশেপাশের বাড়ি হতে শোনা যাচ্ছে বহুজনের ভয়ার্ত চিৎকার। কয়েকটি বাড়ির টিনের চালে ভেঙে পড়েছে বৃহদাকার গাছ। গাছের প্রবল ভার সইতে না পেরে ভাঙন ধরেছে টিনের চালে। দুটো বাড়ির টিন বাতাসের পৈশাচিক নৃত্যে উড়িয়েই গিয়েছে। সেসব বাড়ির লোকেদের চিৎকার, আহাজারি তনুমনে ভয়ের সৃষ্টি করে চলেছে। এখন অবধি অত্র এলাকায় বজ্রপাতে নিহত হয়েছে 4 জন। বাড়ি ভাঙনে নিখোঁজ প্রায় 10-12 জন। উক্তি মুইজ সহ তাদের বাড়ির প্রতিটি সদস্য শঙ্কিত চিত্তে মাঝের ঘরটিতে দাঁড়িয়ে, কেউ বা বসে। উদ্ভ্রান্ত অবস্থা তাদের। টিনের অবস্থা ভালো নয়, ভাঙন ঘনিয়ে আসতে চলেছে বুঝি। ইতিমধ্যে ফুটো হয়ে টিনের চালের বিভিন্ন জায়গা হতে বৃষ্টির পানি পড়তে আরম্ভ করেছে। ভিজে যাচ্ছে অন্দরে অবস্থিত মানুষগুলো। উক্তি ভীত মনে স্বামীর বাহারটি শক্ত করে আঁকড়ে ধরে মনে মনে দোয়া দুরুদ পাঠ করে চলেছে। মুইজ কাকবেজা হয়ে ঘরে ফিরেছে এই তো ঘন্টা 2 হবে। সময় তখন রাত্রি 10:40। নাওয়া খাওয়া ভুলে জীর্ণশীর্ণ অবস্থা তাদের। আশায় রয়েছে এই বুঝি থামবে বর্ষণের লীলা খেলা, শান্ত হবে পরিবেশ। মাঝে মধ্যে বৃষ্টির বেগ একটুখানি হ্রাস পাচ্ছে। তারা প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার আরম্ভ তোলপাড়। বিগত ঘন্টাগুলো ছিল তাদের কাছে অতি ভয়ঙ্কর। না জানে কিয়ামত লগ্ন এর চেয়ে কত কোটি গুণ বিভৎসতা নিয়ে আসবে। ভারী বর্ষণ তখনও চলমান। চোখে ঘুমের মায়া, পেটে তীব্র ক্ষুধা, খেতে মন চাইছে না। টিনের চালের অবস্থা আরো করুণের দিকে ধাবিত হচ্ছে। বাড়ির ভেতর বৃষ্টির পানি অবাধে প্রবেশ করছে, ভিজে যাচ্ছে অন্দরমহল। এই ঝড়ো হাওয়ার মধ্যে তারা যে সাহায্যের জন্য কোথাও বেরোবে সে উপায় অবধি নেই। এই বাড়িটি তাদের কাছে নিরাপত্তার শেষ আবাস। আল্লাহ আল্লাহ স্মরণ হচ্ছে ঘরের অলিগলি। কখনো তেমন ভক্তি করে না ডাকা মানুষটাও আজ রবকে আকুলতার সহিত স্মরণ করে চলেছে। ভয়ে কাঁদছে, শঙ্কিত মনটা শুকিয়ে এতটুকুতে পরিণত হয়েছে। মোমেনা বেগম পানির তৃষ্ণায় ছটফট করে চলেছেন। অবশেষে বসা থেকে উঠে দাঁড়ালেন। এক গ্লাস পানি না খেয়ে এলেই নয়, মরণ যেন আসন্ন। ওনাকে উঠতে লক্ষ্য করলো উক্তি। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু লাগবে? মোমেনা বেগম নেতিবাচক মাথা নেড়ে ঘরের অপর দিকে দেয়াল পার্শ্ববর্তী টেবিলের কাছে গেলেন। পানির জগ গ্লাস সেখানেই রাখা। অল্প একটু পানি জগে অবশিষ্ট রয়েছে, 2 গ্লাসের মতো হবে। এ নির্দয় আবহাওয়ায় টিউবওয়েল থেকে পানি আনা সম্ভব হয়নি। সেই দুপুর নাগাদ 2 কলসি আনা হয়েছিল, তাই চলছে এখন অবধি। বুঝে শুনে কৃতপ্রেমী করে পানি পান করতে হচ্ছে। মোমেনা বেগম গ্লাসে পানি ঢেলে নিচ্ছেন। শ্রবণ পথে পৌঁছাচ্ছেন কেমন অদ্ভুতরে শব্দ, খেচর খেচর শব্দ। আকস্মিক ঘটে গেল এক অভাবনীয় অঘটন। অস্ফুট বোবাস্বরে চিৎকার করে উঠল উক্তি। এক ধাক্কায় শাশুড়ি মাকে সরিয়ে ফেলল মেয়েটা। শাশুড়ি পুত্রবধূ দুজনেই ছিটকে পড়ল দেয়াল ঘেঁষে। মুন্নি অঝরে কাঁদছে। ও ছোট ভাইয়ের সহায়তায় সময় মতো সরতে তো সক্ষম হয়েছে, তবুও হালকা আঁচড় লেগে ছেড়ে গেছে ডান বাহুর চামড়া। রক্ত বেরোচ্ছে সেখান থেকে। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে গেল। চিৎকার, ভয়ার্ত কণ্ঠে হইচই লেগে গেল। তড়িঘড়ি করে এক প্রকার ঘরের দরজা ভেঙে এই পাষাণ বৃষ্টিতে বেরিয়ে এলো তারা। ওরা বেরোনো ঠিক 7 সেকেন্ডের মাথায় মাটিতে ভূপাতিত হলো টিনের চালের অবশিষ্ট বৃহৎ ভাঙা অংশ। ভেতরে থাকলে এতক্ষণে হয়তো তাদের সলিল সমাধি হয়ে যেত। কাঁদতে কাঁদতে আল্লাহ বলে উচ্চ কলরব তুলল মেয়ে গোষ্ঠী। উক্তি ভয়ে থরথরিয়ে কাঁপছে এখনো। ওকে ডান হাতে আগলে ধরে মোমেনা বেগম। দুজনেই প্রায় মৃত্যু দেখে এলেন যেন। ইয়া রাব্বুল আলামিন। জীবন তার চাচুর কোলে বসে কাঁধে মুখ লুকিয়ে ঝরঝরিয়ে কাঁদছে। বড় ভয় পেয়েছে বাচ্চাটা। মুইজ অবিরাম ওর পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চাইছে। মনি তার হাতের রক্তাক্ত অংশ ওড়নায় চেপে কাচ্ছে। চোখের পলকে ওদের ছোট্ট ঘরটার একই হাল হয়ে গেল। শেষ, সব শেষ। সহসা এক বিধ্বংসী বজ্রপাতে হুঁশ ফিরল ওদের। এলোমেলো ছোটাছুটি আরম্ভ হয়ে গেল। মুইজ চেঁচিয়ে সতর্কবাণী জানালো,
সকলে এক লগে থাকো, দল ভাইঙ্গা যাইও না। রাতের অন্তহীন পাশবিকতা সমাপ্ত হয়ে আগমন হলো নতুন একদিনের। সকাল 9টা অবধি চলল ধ্বংসলীলা। অবশেষে রবের অশেষ রহমতে বর্ষণ থামল, শান্ত হলো পরিবেশ। বাতাস তখন স্বাভাবিক শান্ত, তবে জনজীবন চরম বিপর্যস্ত। জায়গায় জায়গায় লাগামহীন ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে বহু মানুষের। দেশব্যাপী যেন এক নৃশংস ধ্বংসযজ্ঞ চলেছে। গৃহহারা হয়েছে অসংখ্য জন, তন্মধ্যে মুইজ পরিবার অন্যতম। রাতের বাকি সময়টুকু তাদের কেটেছে প্রতিবেশী এক বাড়িতে। রাতটা সেখানেই ভয়ার্ত মনে দোয়া দুরুদে অতিবাহিত হয়েছে। সকালে তাদের ঠাঁই মিলেছে স্থানীয় এক প্রাইমারি স্কুলে। স্কুলের হলুদাভ 3তলা ভবনটি এখন আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। মুইজ পরিবারের মতো অসংখ্য অসহায় পরিবার এসে এখানে ঠাঁই নিয়েছে। মুইজ ও তার পরিবারের জায়গা মিলেছে দোতলার একটি শ্রেণীকক্ষের একাংশে। সেখানেই জড়সড় হয়ে সরকারি হাসপাতালের মতো থাকছে তারা। তাদের পাশাপাশি আরো বেশ কয়েকটি গৃহহীন পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। পরিবারের সদস্যদের এখানে বুঝিয়ে শুনিয়ে রেখে মুইজ ও ভাই মারুফ বের হলো বাইরে। মারুফ ছুটল পরিবারের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করতে। রাতভর অভুক্ত মানুষগুলো এবার যে খিদেই প্রাণ ত্যাগ করবে, আর মুইজ সে ছুটেছে এক বিশেষ গন্তব্যে। ঘড়িতে সময় তখন বেলা 11টা। উক্ত পরিবারের সদস্যরা শ্রেণীকক্ষের মেঝেতে বসে অশ্রু ভেজা কারো কারো চোখমুখ, পাউরুটি ও কলা খাচ্ছে তারা। আপাতত ক্ষুদ্র সময়ের মধ্যে এতটুকু ব্যবস্থা করতে পেরেছে মারুফ। মুইজ এখনো ফেরেনি, কোথায় গিয়েছে তাদের নেই জানা। উক্তি স্বামীর জন্য উদ্বিগ্ন। একটি পাউরুটি ও পানি খেয়ে গলা ভিজিয়েছে মাত্র, আর কিছু গলা দিয়ে নামতে নারাজ। মানুষটা এভাবে না বলে কয়ে গেল কোথায়? উক্তি উক্তি উঁচু কণ্ঠে মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে হন্তদন্ত পায়ে সে শ্রেণীকক্ষে প্রবেশ করলেন কায়সার সাহেব। ওনার পিছু পিছু নিষাদ। আকস্মিক বাবা মানুষটির কণ্ঠে ঠিক এতগুলো বছর বাদে নিজের নাম শুনে বজ্রহত উক্তি। ফেল ফেল করে ডানে তাকিয়ে সে বাবা এদিক ওদিক তাকিয়ে চলেছেন, খুঁজছেন কাউকে। শঙ্কিত হৃদয়ে মেয়েকে খুঁজছেন বুঝি। নিশাত আস্তে করে শ্বশুরকে তার কাঙ্ক্ষিত মানবীর অবস্থান দেখিয়ে দিল। কায়সার সাহেব এক মুহূর্তে যেন স্থবির হয়ে গেলেন মেয়েকে লক্ষ্য করে। বাবা ও মেয়ে একে অপরের দিকে নিষ্পলক ভেজা চোখে তাকিয়ে। অন্তরে কিসের যেন দামামা বেজে উঠল। এক বিন্দুও কালক্ষেপণ না করে ত্রস্ত পায়ে ছুটে গেলেন কায়সার সাহেব। উক্তিও আস্তে ধীরে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে এক স্নেহাতুর গাঢ় বাহু বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। বাবা মানুষটি বুকে জড়িয়ে নিয়েছে ওকে। প্রথমবার বোধহয়, হ্যাঁ এ প্রথমবার উক্তি অনুভব করতে পারল বাবার আলিঙ্গন ঠিক কেমন হয়, এর স্বাদ শান্তি কেমন হয়ে থাকে। উক্তি না টের পেল না কখন যে ওর চোখ দুটো কাঁদতে শুরু করে দিয়েছে। বাবার প্রথম আলিঙ্গনে এমন অশ্রু ঝরে বুঝি। আশ্চর্য তো, উক্তি প্রতিক্রিয়াহীন দাঁড়িয়েছিল। ওর এই মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত, কি করা উচিত জানা নেই। তাই সে নিষ্প্রভ দাঁড়িয়ে। নিশাত আনন্দ অশ্রু চোখে বাবা ও মেয়ের মিলন দেখে চলেছে। আর জাওয়াত সে চুপটি করে শুকনো মুখে দাঁড়িয়ে শ্রেণীকক্ষের দরজায়। মনের ভেতরে কি চলছে বোঝা দুষ্কর। কায়সার সাহেব মেয়ের চোখে মুখে কতগুলো চুমু খেলেন। বারবার ওকে বুকে জড়িয়ে নিচ্ছেন। চেক করে দেখেছেন মেয়ে ওনার অক্ষত রয়েছে কিনা, কোথাও লেগেছে কিনা। উক্তি এই অবিশ্বাস্য মুহূর্তটুকু নির্বাক অনুভব করে যাচ্ছিল, স্মৃতির পাতায় বুনে রাখছিল। পাছে আর কখনো যদি এমন স্বপ্নময় মুহূর্তের দেখা না মিলে। মেঝেতে দেয়াল ঘেঁষে বসে মানুষটি, স্বনামধন্য ব্যক্তি জনাব কায়সার সাহেব এভাবে মেঝেতে বসে। এ যে ভাবনাতীত সুন্দর মুহূর্ত। ওনার বা হাতে আবদ্ধ হয়ে ছোট্ট পাখির মতো বাবার বুকে মিশে উক্তি। উক্তির শ্বশুরবাড়ির লোকগুলো বিহব্বল হয়ে দাঁড়িয়ে, মুইজ সেতে অনুপস্থিত। কায়সার সাহেব আনমনে মৃদুকণ্ঠে বলে চলেছেন, তোমার মায়ের বড় শখের সন্তান তুমি। তোমাকে ঘিরে ওর এক বুক স্বপ্নগাথা ছিল। আজ তোমার কিছু হয়ে গেলে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম বাবার উদাহরণ হয়ে যেতাম। তোমার মা তার দুঃস্বপ্নও আমাকে ক্ষমা করতেন না। আমিও বা ওপারে তাকে কি জবাব দিতাম? লজ্জায় এই মুখ দেখাতে পারতাম না। উক্তি ও উপস্থিত মানুষগুলো চুপ। অপরিচিত আশ্রয় নেওয়া মানুষগুলো চুপচাপ অবলোকন করে চলেছে। কায়সার সাহেব মেয়ের বাহুতে আলতো করে হাত বুলিয়ে বললেন, বাড়ি ফিরে চলো মা, এখানে তুমি বেমানান, কষ্ট হবে তোমার। উক্তি যেন এতক্ষণ কোনো সুখকর অচেতন অবস্থায় তলিয়েছিল। বাবার শেষোক্ত কথাই হুট করে তার হুঁশ ফিরল। এক ঝটকায় বাবার বাহুবন্ধন হতে বেরিয়ে এলো সে। দ্রুত উঠে দাঁড়ালো। পরিবারের সদস্যরা এমন আচরণে একে অপরের মুখে চাওয়াচাই করে চলেছে। কায়সার সাহেব হতভম্ব মনে আস্তে ধীরে উঠে দাঁড়ালেন। মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে উনি। উক্তি ভাবির ডাকে উক্তি ঘুরে দাঁড়ালো বাবার দিকে। আলতো ছয় চোখের পানি মুছে ফেললো। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় আস্তে ধীরে নির্দয়ভাবে বলল, দেখা শেষ, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আপনি এবার আসতে পারেন। মেয়ের শব্দহীন ভাষা ওনার কাছে দুর্বোধ্য নয়, তাই তো কায়সার সাহেব পুরোটা বুঝলেন। মেয়ে স্বরে বললেন, আমার সাথে বাড়ি চলো মা, তোমাকে কোনো আশ্রয় কেন্দ্রে থাকতে হবে না।
আমি এখানেই ঠিক আছি, আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না। এইখানে তোমার কষ্ট হবে যে? একটা ক্লাসরুমে তুমি কিভাবে থাকবে?